আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দুই উপদেষ্টার আশ্বাসে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলন স্থগিত, আগামীকাল জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠক। চট্টগ্রামে কর্ণফুলী জেটিতে তেলের জাহাজে বিস্ফোরণে ৩ জন নিহত, বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন। সাগররুনি হত্যা মামলা তদন্তে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হাইকোর্টের নির্দেশ, ৬ মাসের মধ্যে রিপোর্ট। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ বান্ধব উদ্যোগকে সুধীজনদের সাধুবাদ। এবং কানপুরে রোমাঞ্চে ভরা বাংলাদেশ ভারত টেস্টের চতুর্থ দিন, মুমিনুলের সেঞ্চুরির পরও ব্যাকফুটের টাইগাররা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দুই উপদেষ্টার আশ্বাসে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরতরা। আগামীকাল জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের সাথে বৈঠক করবেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। দাবির বিষয় বিবেচনায় সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। গত কয়েক বছর ধরেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। সোমবার শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলন এই পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল, আজকেও আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু আমাদের ভাইদের উপরে কেন গুলি করা হয়েছে? আমরা সকাল থেকে আমরা এই আন্দোলন করে আসছি, যেখানে আমরা টিয়ারশেল করা হয়েছে, যেখানে লাঠিপেটা করা হয়েছে, যেখানে রক্তাক্ত করা হয়েছে। পদযাত্রার উপরে টিয়ারশেল গ্যাস গুলি করা হয়েছে, অনেক ভাইয়েরা আহত হয়েছে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। বৈঠক শেষে আন্দোলনকারীদের সমন্বয়করা জানান দুই উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনার কথা। আগামীকাল জনপ্রশাসন সংস্কার প্রধানের সাথে দাবি বাস্তবায়নের আলোচনার কথাও জানান তারা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটার একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। ডক্টর ইউনূস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যৌক্তিক বলেছেন। আমরা পরবর্তী আমাদের আন্দোলনস্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। ইতিমধ্যে সরকারি চাকরিতে যোগদানের যৌক্তিক বয়স নির্ধারণে সুপারিশ করতে সাবেক সচিব মুহিত চৌধুরীকে আহ্বায়ক ও জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে কমিটি গঠন করেছে সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জ্যোতিতে হঠাৎ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জাহাজের ডেক ক্যাডেট সহ 3 জন নিহত হয়েছে। গঠন করা হয়েছে আলাদা আলাদা 2টি তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রামে পতেঙ্গার তেলের ডিপুর স্পর্শকাতর এলাকায় সকাল 11:15টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন তেলের ট্যাঙ্কার বাংলার জ্যোতিতে সামনের অংশে হঠাৎ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও বন্দরের একাধিক টাগবোট ঘটনাস্থলে গিয়ে সম্মিলিতভাবে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ শুরু করে। হয়তোবা ইলেকট্রিক কোনো ফায়ারের কারণে এরকম হয়তোবা হইতে পারে। নিষ্পাতি ভেঙচুর করে মানে জাস্ট উপর দিয়ে, জাহাজের উপর দিয়ে বিভিন্ন মানে নদীর যে বিভিন্ন জায়গায় মানে উড়ে পড়তেছে আর কি, আগুন টাগুন সহ আর কি। 3 জনের মিসিং আছে। 3 জনের মধ্যে আমরা একজনের পরিপূর্ণ ডেড বডি পাওয়া গেছে,
আর কিছু ক্ষত বিক্ষত ডেড বডি পাওয়া গেছে। ঘটনার সময় তেলের জাহাজে থাকা নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপ কর্মচারী সহ 40 জনের বেশিরভাগই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেলেও ডেক ক্যাডেট সৌরভ সাহা সহ 3 জন আগুনে পুড়ে মারা যায়। তো জাহাজটা সার্চ করে দেখব জাহাজে ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হয়েছে এবং জাহাজে কোনো ক্যাজুয়ালিটি আছে কিনা বা আগুনের সোর্স অফ ইগনিশনটা কোত্থেকে হয়েছে। সম্ভবত একজন ক্রু মিসিং আছে, এ পর্যন্ত বাকিদেরকে পাওয়া গেছে। জাহাজে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্রুদের স্বজনরা। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে গঠন করা হয় তদন্ত কমিটি। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যেহেতু 11,700 টন তেল ছিল, দ্যাট কুড বি এ ডিভাস্টেটিং ইফেক্ট। রাষ্ট্রীয় পতাকাবাহী 38 বছরের পুরানো জাহাজটি বহির্নোঙর থেকে 11,700 টন ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে নোঙর করার পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ক্রুড অয়েল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহের কথা ছিল। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তদন্ত থেকে র্যাবকে বাদ দেন আদালত। টাস্কফোর্সকে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্ট বলেছেন, দীর্ঘ 12 বছরও তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক ঘটনা। সবাই ন্যায় বিচার দেখতে চায়। মাজহার হক মান্না জানাচ্ছেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত শেষ করতে 111 বার সময় নেওয়া হয়, কিন্তু এর কোনো অগ্রগতি না হওয়ায় রোববার বাদীর পক্ষে নতুন আইনজীবী হিসেবে শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়। পরে মামলার তদন্ত র্যাব থেকে নিয়ে শক্তিশালী কমিটির কাছে দেওয়ার আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে মামলার তদন্ত নিয়ে মন্তব্য করেন হাইকোর্ট। কোর্ট বলেছেন, এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে, যেখানেই আছে, যে অবস্থায় আছে, তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। আইনজীবীদের বক্তব্য শোনার পর আদেশ দেন আদালত যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে। আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। দীর্ঘ সময় তদন্ত শেষ না হওয়া নিয়ে কথা বলে রাষ্ট্রপক্ষ। এই রিটটা যখন করা হলো তখন এখানে দেওয়া হলো র্যাবকে, এবং আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে বলেওছি যে তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। সো এইখানে এই পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দ্রুত সংস্কার ও নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের সাথে সাক্ষাৎকারে তিনি একথা জানান। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে, তাই নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা হয়েছে। এই সংকটে বড় দাতা জাপানের কাছ থেকে সহযোগিতাও প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told
explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার এবারের যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন বৈঠকে বিশ্ব নেতারা বাংলাদেশ রাষ্ট্র মেরামতের বিষয়ে সমর্থন জানিয়েছেন। এ অবস্থায় রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন পুরোদমে সংস্কার শুরুর আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করবেন বলে জানান তিনি। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কতদিনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন হবে সেটি ঠিক করবে দেশের জনগণ। প্রধান উপদেষ্টার সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকে ঐতিহাসিক ও সফল বলে উল্লেখ করেন তিনি। 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। 16 মাস না 18 মাস না 12 মাস না 6 মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে নাকি 12 মাস পরে হবে না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জারি করা 2টি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভের ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এদের মধ্যে 8 জনকে গুরুদণ্ড, 4 জনকে লঘুদণ্ড এবং 5 জনকে তিরস্কারের সুপারিশ করেছে এই বিষয়ক তদন্ত কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান। গত 9 সেপ্টেম্বর 25 জেলায় এবং 10 সেপ্টেম্বর আরও 34 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে কর্মকর্তারা জনপ্রশাসন সচিবের দপ্তরে বিক্ষোভ করে। জাতি এবং মানুষ জানতে চায় যে আমি ডিসি হতে পারে নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয় নাই। আমাদের সিনিয়র কলিগরা নেয়নি, আমাদের কলিগরা নেয় নাই, আমাদের জুনিয়র কলিগরা নেয় নাই, আপনারা নেন নাই, এবং সত্যি কথা বলতে কি জনগণ নেয়নি। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হস্তে দমন না করেন, আইন অনুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে এবং আমাদের শৃঙ্খলা থাকবে না। এবং প্রশাসনের একটা বড় সাইট হলো শৃঙ্খলা। এই শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার, আমিও আইনের ঊর্ধ্বে না, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না, আইন অনুগ ব্যবস্থা নেওয়া হবে। পরপর কয়েকদিন ডেঙ্গু জ্বরে মৌসুমের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডে উদ্বেগ বাড়ছে। চিকিৎসা সংশ্লিষ্টদের আশঙ্কা 2022 সালের মতো এ বছরও অক্টোবরে ডেঙ্গু জ্বরের ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিতে পারে। সংক্রমণ কমাতে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোর তৎপরতা এবং ব্যক্তি সচেতনতা জরুরি। আরও জানাচ্ছেন জানাতুল বাকিয়া কেকা। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় আগস্টের শেষ সপ্তাহে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে দেশে ডেঙ্গু আক্রান্তদের অর্ধেক রাজধানীবাসী। এরপর বেশি রোগী রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে। চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ 1221 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন রোববার। একই দিন এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ 8 জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ 7 জনের মৃত্যু হয়। চলতি মাসের 29 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 17,000 মানুষ, আর মৃত্যু হয়েছে 75 জনের। প্লাটিলেট তখন ছিল 59,000, আজকে 48,000 আছে। খাওয়া দাওয়ার মধ্যে তরল খাবার খাচ্ছি। অনেক জ্বর ছিল, 3 দিনের জ্বর। তো NS1 করার পরে দেখলাম যে পজিটিভ এবং ব্লাড CBC করানো হয়েছে। তো CBCতে প্লাটেলেট কাউন্টটা কম ছিল। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী ধারা অক্টোবর মাসেও অব্যাহত থাকবে বলে আশঙ্কা চিকিৎসা সংশ্লিষ্টদের। অক্টোবর এবং নভেম্বর এই 2টা মাস পর্যন্ত এটা বিস্তৃত লাভ করতে পারে। বিশেষ করে 2022-এ কিন্তু অক্টোবর মাসে ডেঙ্গু রোগীর পিক আমরা লক্ষ্য করেছি, যেটা 23 সালে আরও আগেই শুরু হয়েছিল। সো আমরা ধরে নিতে পারি যে অক্টোবর মাসটাও কিন্তু আমাদের ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে। গত বছরও কিন্তু আমরা চাঁদপুরের রোগীটা অনেক বেশি পেয়েছিলাম, এছাড়া বরগুনা এবং পটুয়াখালী। গত বছর যেই অঞ্চলগুলোতে ডেঙ্গু বেশি হয়েছিল, আমরা এবছরও ওইসব জায়গা থেকে কিন্তু রোগী বেশি পাচ্ছি।
বিশ্লেষণে দেখা গেছে এবছর ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 63% পুরুষ, তাদের অধিকাংশই তরুণ ও মাঝবয়সী। তবে ডেঙ্গুতে নারীদের মৃত্যু বেশি, 51.3%। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে মৃত্যু কমাতে হলে আক্রান্তদের সময় মতো হাসপাতালে নেওয়া জরুরি। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে নতুন প্রজন্মের চেতনা ও আচরণগত পরিবর্তন জরুরি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রাণ প্রকৃতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, পলিথিন ও এসইউপি বর্জন এবং প্রকৃতি চিত্রাঙ্কন বিষয়ক আয়োজনে যোগ দিয়ে তিনি কথা বলেন। কর্মসূচিতে যোগ দিয়ে বক্তারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ঐক্যবদ্ধ পরিকল্পনা ও উদ্যোগে গুরুত্ব আরোপ করেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রকৃতি, বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নানান প্রাকৃতিক দুর্যোগ। তথ্য বলছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সমুদ্রে তলিয়ে যাবে দেশের দক্ষিণাঞ্চলের 19 জেলা। পরিস্থিতি উন্নয়নে দেশ জুড়ে যখন ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ, তখন বিপন্ন উদ্ভিদের চারা রোপণের পাশাপাশি পলিথিন ও এসইউপি বর্জনে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি। একাডেমিয়া এবং ফরেস্টরা অথবা একাডেমিয়া ব্যুরোক্রেট এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক দরকার। আমাদের এখানে ছাত্রছাত্রীরা থিসিস করে, গবেষণা করে, সেগুলো কিন্তু আমরা দেশের ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারি না। আমরা যদি সেই সুযোগটা যদি এখানে হয় তাহলে আমরা লাগাই দিচ্ছি। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। আমরা এই উদ্যোগটি যে কোনোভাবে চালিয়ে রাখতে চাই। পরিবেশের কাজ একদিনে শেষ হবে না। আমাদের হল থেকে বিভিন্ন পর্যায়ে যারা এসছো, আমরা খুব চাই যে পরিবেশের যে কোনো রকম কাজ তোমরা যার যার পরিসর থেকে একটু করার চেষ্টা করলে প্রশাসন থেকে যতদূর পারি সহযোগিতা আমরা করতে থাকবো। আমাদেরকে উন্নয়নের অপশনের কথা ভাবতে হবে এবং উন্নয়নের অপশন বদলাতে হবে। বনায়নের যে সমস্ত প্রোগ্রামে উৎসাহিত করা হয় সেই গাছ কাটার পরিমাণটা বাদ দিতে কিংবা কমিয়ে আনতে। একই সাথে বিদেশি আসলে যেগুলো অ্যাডাপ্ট করেনি দেশের সাথে, আমরা চেষ্টা করছি সেই প্রজাতিগুলো যাতে কোনোভাবেই আর এখানে প্রমোট না করা হয় সেই সিদ্ধান্ত নিতে। আয়োজনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে ৩৫ প্রজাতির বিপন্ন উদ্ভিদের ২৩০০ চারা রোপণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। পবিত্র সিরাতুন নবী উদযাপন উপলক্ষে রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির প্রয়োজনে তারা রাজপথে নেমেছিলেন। শিক্ষার্থীরা রাজপথে নামলে কি হয় তা দেখেছে জাতি। দেশের মানুষের আস্থা ধরে রাখার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে রাজপথে নেমেছিলাম। আমরা প্রমাণ করে দিয়েছি শিক্ষার্থীরা রাজপথে নামলে কি হয়। যদি কখনো আবারও প্রয়োজন হয় আমরা অবশ্যই আবার রাজপথে নামবো। হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ বান্ধব ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সুধীজন ও স্থানীয়রা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সাবরিনা হাসান। অসহনীয় গরম কিংবা ঠান্ডা, কখনো আবার টানা বৃষ্টিপাত, এমন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের এসব বিরূপ প্রভাব কমাতে বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি সবুজে সাজাই বাংলাদেশ, এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগানো হয়েছে এবং এই গাছের কিন্তু একটা বিশাল একটি উপকারিতা হচ্ছে অক্সিজেন। সে যে অক্সিজেন তৈরি করে, একটি গাছ
10 জন মানুষের অক্সিজেন তৈরি করে এক বছরে। সারা বাংলাদেশে যত বেশি আমরা গাছ লাগাবো তত বেশি কিন্তু অক্সিজেনের উৎপন্ন হবে। পাশাপাশি কার্বন ডাই অক্সাইডও কিন্তু সে শুষে নিচ্ছে। তাহলে গাছ আমাদের খালি যে ফুল ফল দিয়ে সাহায্য করছে তাই নয়, গাছ কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, আমাদের বাঁচিয়ে রাখছে তার অক্সিজেনের মাধ্যমে। সুতরাং আসুন আমরা সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং সবাই মিলে হাতে হাত মিলিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। চাঁপাইনবাবগঞ্জে সবুজ বেষ্টনী করতে মনামিনা কৃষি খামারের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়। বাচ্চাদের মাধ্যমে আমরা গাছগুলো লাগালাম যাতে বাচ্চারা বৃক্ষরোপণের প্রতি লাগাতে আগ্রহী হয়, উৎসাহী হয়। প্রতি বছর হাজার হাজার বৃক্ষ রোপণ করি এবং অনেকের মধ্যে আমরা বিতরণ করি। এটা উদ্বুদ্ধ হয়েছিলাম আমি যে প্রকৃতি জীবন ক্লাব বা ওনার যে প্রোগ্রামগুলো এখান থেকে। প্রকৃতির প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা বৃদ্ধিতে গাছের চারা উপহার দেওয়া হয়। আসুন আমরা সবাই গাছ লাগাই, জীবন বাঁচাই এবং আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতা নিশ্চিত করি। আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং উন্নত গাছ লাগাতে উদ্বুদ্ধ করব। আসলে প্রকৃতি ও জীবন ক্লাব এমন কিছু উদ্যোগ নেয় যেটা সকলেরই ভালো। আজকে যে শিশুদের মাঝে দেওয়া হলো, এজন্য সেই ক্লাবকে ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন মহতী উদ্যোগের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান বিশিষ্টজনদের। জলবায়ু পরিবর্তন সহ আরো যতগুলি বিষয় আছে সবগুলিতেই আমরা যেমন সচেতন থাকবো, আমাদের যারা উত্তরসূরি আছে, আমাদের এই ছেলেমেয়েরা তারা সচেতন থাকবে, তারাও এরকম প্রকৃতিকে সুন্দর রাখার জন্য এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। জীবন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সেই উদ্যোগকে এই ক্লাব সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই ধরনের উদ্যোগ সব জায়গায় হওয়া উচিত। সমন্বিত প্রচেষ্টায় সবুজায়নে দৃষ্টান্ত স্থাপন করবে প্রকৃতি ও জীবন ক্লাব, এমন প্রত্যাশা সবার। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। আপনাকে চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। পরিবার, বাড়িঘর ও সহায় সম্পদের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন চট্টগ্রামের রাউজানের ব্যবসায়ী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। সোমবার সকালে বিশিষ্ট এই ব্যবসায়ীর চট্টগ্রামের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা, একই সাথে লুটপাট ও অগ্নিসংযোগও করে। এ সময় পরিবারের অনেকে হতাহত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এ অবস্থায় তার পরিবার ও স্বজনদের সার্বিক নিরাপত্তা, হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন তিনি। প্রধান উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের প্রতিও এই আবেদন জানান তিনি। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আমন্ত্রণ আরও একবার। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 105 জন নিহত হয়েছেন। দেশটির সীমান্তে ভারী অস্ত্র ও সৈন্য সমাবেশ করছে ইসরায়েল। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 28 জন। ওদিকে ইয়েমেনের সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন 4 জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বলিউড তারকাদের নিয়ে ঝলমলে আয়োজনে হয়ে গেল 24তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি আইফা অ্যাওয়ার্ড। এবারের আসরে জওয়ান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান ও মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানী মুখার্জি। এবার সেরা সিনেমা, সেরা সহ অভিনেতা, সেরা খলনায়ক, সেরা সঙ্গীত পরিচালক, সেরা সঙ্গীত শিল্পী এবং সেরা গীতিকার হিসেবে বাজিমাত করেছে অ্যানিমাল। 12th ফেইলের জন্য সেরা পরিচালক হয়েছেন বিধু বিনোদ চোপড়া। আইফার মঞ্চে পুরস্কারের পাশাপাশি ছিল কিংবদন্তি রেখা, কৃতি শ্যানন, নোরা ফাতেহি এবং শাহিদ কাপুরের পারফরম্যান্স। এবছর বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে।
বলিউড সিনেমায় 25 বছর পূর্ণ হওয়ায় আইফার মঞ্চে সম্মানিত করা হয় প্রযোজক ও পরিচালক করণ জোহরকে। জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরুখ খান ও ভিকি কৌশল, সঙ্গে ছিলেন করণ জোহরও। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশ জুড়ে। মাছের পাশাপাশি ইলিশের ডিমেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে ইলিশের উৎপাদন কম হওয়ায় প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকায়। ব্যবসায়ীরা বলছেন মাছ আর ডিমের ক্ষেত্রে হিসেব আলাদা, তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। এবারে প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর চৌমোহনী খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁধ অপসারণ সহ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সমস্যার স্থায়ী সমাধানে খাল পরিষ্কার এবং সব অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। তিস্তা শহর নদ নদীর পানি কমতে শুরু করলেও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জলাবদ্ধতার কারণে চরাঞ্চলে পানিবন্দী রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় 50,000 মানুষ। দেশের আইটি খাতকে এগিয়ে নিতে কম্পিউটার সলিউশন আয়োজন করেছে এক্সা ডিলার্স মিট। প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা করতে এই মিটের আয়োজন। সোমবার সন্ধ্যায় এই আয়োজনে বিভিন্ন আইটি পণ্যের বিক্রয় ও বিপণনের নানা দিক তুলে ধরে চীনের উৎপাদন প্রতিষ্ঠান এক্সার। আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শেষ হায়দার চৌধুরী। তিনি বলেন, এমন আয়োজনের মাধ্যমে প্রযুক্তি খাতের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে এবং তরুণদের প্রযুক্তিগত মান উন্নয়নে ভূমিকা রাখবে। তবে আইসিটি ব্যবসাকে রপ্তানি নির্ভর করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের আমলে 7,188 জন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষক মায়ের ডাক সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত 30 আগস্ট থেকে শুরু হওয়া গুম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ও সুনীতি প্রকল্পের সহায়তায় ঢাকা শহরে কর্মরত গৃহকর্মীদের নিয়ে জাতীয় গৃহকর্মী ফোরাম গঠিত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ও অক্সফাম ইন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারি বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহকর্মীদের প্রতি নির্যাতন ও হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায্য মজুরি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে সামাজিক উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। এবারে খেলার খবর।